আমরা 2021-এ স্লোগান দিয়েছিলাম খেলা হবে, অর্থাৎ খেলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিজেপিকে। বিজেপি রাজ্যে খেলতেও এসেছিল, 21-এ হেরেছে, 24-এ হেরেছে। এখন ছোটোবেলায় আমরা যখন খেলতাম বিভিন্ন রকম খেলা, তখন দেখতাম একটু শক্তিশালী যে ছেলেটা, পাড়ায় একটু তার বেশি দাপট আছে, সে যখন বারবার হেরে যাচ্ছে, তার অসম্মানে লাগছে, তখন সে খেলার নিয়ম বারবার পরিবর্তন করতে চাইতো। তা আজকে ভারতীয় জনতা পার্টি 2021, 2024-এ পরপর পরাজয়ের পর এখন ওই খেলা হবে স্লোগানটাকে তারা এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে তারা এখন খেলার রুল পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং সেই রুল পরিবর্তনেরই একটা পার্ট হচ্ছে ভোটার। ধরুন বাংলা বিজেপিকে ভোট দেয় না, তাই ভোটারদেরই বাদ দিয়ে দাও, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি। আসলে এসআইআর তো সিলেক্টিভ ইন্ডিয়ান রিমুভাল, অর্থাৎ আমার যে ভারতীয়দের পছন্দ নয়, আমি সেই ভারতীয়দের বেছে বেছে বাদ দেব। আর এই প্রসেসটা শুরু হয়েছিল কোথা থেকে? আপনাদের মনে থাকবে ভারতীয় জনতা পার্টির একটা পলিসি হচ্ছে, ওরা যে কোনো কিছুই মার্কেটে নাবাক না কেন তার প্যাকেজিংটা খুব সুন্দর হয়। যেমন বাচ্চারা লজেন্স খেতে ভালোবাসে, চিপস খেতে ভালোবাসে, তার কারণ তার প্যাকেজিংগুলো এত চকচকে হয় যে কোনো বাচ্চার নজর সেদিকে চলে যায়। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা 2 বছরের মাথায় যখন নোটবন্দি করেছিল, তখন কিন্তু প্যাকেজিংটা চকচকে ছিল। আমাদের ভারতবাসীদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল একবার। কীরকম প্যাকেজিংটার মধ্যে বলা হয়েছিল সন্ত্রাসবাদের কোমর ভাঙবে, কালো টাকার মালিকদের শাস্তি হবে। আমাকে বেশ 50 দিন টাইম দিন বন্ধুরা, 50 দিন। নোটবন্দি হলো, অনেকে সেটাকে সমর্থন করে লাইনে দাঁড়ালেন এটা ভেবে কালো টাকা মুক্ত হবে, দেশের কোটি কোটি টাকার মালিক যারা এবার তারা লাইনে দাঁড়াবে। কিন্তু নোটবন্দির লাইনে দাঁড়িয়ে আপনারা কি দেখলেন? প্রত্যেকে পুরনো টাকা পরিবর্তন করে দুটো গোলাপি 2000-এর নোট তো বাড়ি নিয়ে এলেন, কিন্তু আপনি আপনার লাইনে কিন্তু আম্বানি, আদানি কিংবা কোটিপতিদের কাউকে দেখতে পেলেন না। দাঁড়িয়েছিলেন আপনাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষেরা। কিন্তু নোটবন্দি হলো, নোটবন্দি হওয়ার 3 বছরের মাথায় পুলওয়ামায় আক্রমণ, আর আজ থেকে 7-8 মাস আগে দিল্লির লালকেল্লার বুকে বিস্ফোরণ। অর্থাৎ সন্ত্রাসবাদের কোমর কিন্তু ভাঙল না, উল্টে সেই সন্ত্রাসবাদের আক্রমণকে রাজনৈতিক হাতিয়ার করে একটা রাজনৈতিক দল দ্বিতীয়বার ভোটে জিতে এলো। আর বাকি রইল কালো টাকার মালিকদের বন্ধ হওয়া। বিজেপির পার্টি ফান্ডে 2004 সালে ছিল 88 কোটি টাকা, আর আজকে 2024-এ বিজেপির পার্টি ফান্ডে 10,107 কোটি টাকা। 4 থেকে 24, 20 বছরে 88 কোটি থেকে 10,107। নোটবন্দিতে কার উপকার হয়েছিল বুঝেছেন তো? সেই নোটবন্দিরই চকচকে প্যাকেজিংয়ের একটা দ্বিতীয় সংস্করণ ছিল এসআইআর। প্যাকেজিংটা কী ছিল? রোহিঙ্গা ধরা হবে, বাংলাদেশি ধরা হবে, অনুপ্রবেশকারী ধরা হবে। এটা শুনে আপনাদের মধ্যে অনেকেই হয়তো সমর্থন করেছিলেন, হওয়ার দরকার আছে। কিন্তু নোটবন্দিতে প্রথম যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ তার কথা সত্যি প্রমাণিত হয়েছে। এসআইআরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কথা বলেছিলেন, আজকে কিন্তু তার কথা সত্যি প্রমাণিত হয়েছে। বলা হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি তাড়াবো। আর দ্বিতীয় কথা কি বলা হয়েছিল? যেটা নির্বাচন কমিশনের থেকে শুনে আমাদের সুমন দাও ঘণ্টাখানেক সঙ্গে সুমনে নিয়মিত সাধারণ মানুষকে অ্যাওয়্যার বা সচেতন করার উদ্দেশ্যে ভিডিও করতেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে ঠিক কোন কোন সাধারণ নাগরিকদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাদের মধ্যে কারা ছিলেন? প্রথম ছিলেন যে মানুষদের সরাসরি 2002-এর তালিকায় নাম ছিল, কিংবা যাদের প্রজেনি ম্যাপিং অর্থাৎ সন্তান সন্ততি কিংবা নাতি নাতনিদের নাম যাদের আছে, ওটা আপনি লিঙ্ক করে দেবেন, আপনারা চিন্তার কোনো কারণ নেই। এই প্রমিসটা তো ইলেকশন কমিশন বাংলার 10 কোটি মানুষকে করেছিল। তার ভিত্তিতে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তার ভিত্তিতে আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম। ড্রাফট লিস্টে যখন 58 লাখ লোকের নাম বাদ গেল, তার মানে এই 58 লাখ বাদ দিয়ে যে জনগোষ্ঠীটা, এরা প্রত্যেকেই তারা যাদের ম্যাপিং হয় নর্মালি বা প্রজেনিতে হয়ে গিয়েছে। তাহলে ইলেকশন কমিশন প্রথম প্রমিসটা ব্রেক করলো কখন? বললো না 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 না, এতে তো হবে না। কেন বললো এতে হবে না? কারণ তাদের ছোট মালিক শুভেন্দু বলে দিয়েছে যে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। এমন একটা বিরোধী দলনেতা যে তার রাজ্যের ভোটারদের খাওয়ার কথা বলেন, তো এদেরকে যদি আপনি ব্রেকফাস্টে সুযোগ দিয়েছেন 58 লাখ গেছে, লাঞ্চে সুযোগ দিয়েছেন 1.5 কোটি লোক, আপনি লাইনে দাঁড়িয়েছি, আর এরপর যদি ডিনার অবধি চান্স দেন, বুঝে দেখুন কি অবস্থা হবে। আর এই শুভেন্দু অধিকারী বললেন, আর তার পরবর্তীকালে কি দেখা গেল? সত্যি সত্যিই তাই, এই 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করানো হলো, যাদেরকে দাঁড় করানোর কথা কিন্তু ছিল না। তারা তো লাইনে দাঁড়ালো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। কি বলা হলো? লজিক্যাল ডিসক্রিপেন্সি, বানান ভুল। আমি নিজে লাইনে দাঁড়িয়েছি, কারণ কি জানতে পারিনি, বানান নাকি ভুল, ট্রান্সলেশন করতে গিয়ে, এআই করতে গিয়ে। আসলে এআই দিয়ে বাঙালিকে লিস্ট থেকে সরাতে হচ্ছে কেন? এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে বিজেপি ভালো মতো জানে পশ্চিমবঙ্গের মানুষের অরিজিনাল ইন্টেলিজেন্সের সাথে এরা পাল্লা দিয়ে কোনো দিন পারবে না, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভরসা নিয়ে এই বাঙালির অরিজিনাল ইন্টেলিজেন্সকে তালিকা থেকে বাদ দেওয়ার একটা কৌশল চলছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, বলুন তো, লজিক্যাল ডিসক্রিপেন্সি তারও একটা কথা বলা হলো, 6-7টা সন্তান যাদের, তাদেরকে ডাকা হচ্ছে আনইউজুয়াল। আচ্ছা, ভারতবর্ষের মাটিতে এর আগের এসআইআরটা কোন রাজ্যে হয়েছিল? বিহার। আর ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট কোন স্টেটে? বিহারে।
আমাদের প্রজন্মে আমাদের দাদু ঠাকুমা, মানে আমার বয়স ধরুন আজকে 29, আমার দাদু ঠাকুমাদের ক্ষেত্রে আমরা 7-8-9টা সন্তান দেখেছি। আমার বাবা মায়ের, আমি আর আমার দিদি, আমরা 2 সন্তান। আমার এক কাকার রয়েছে 3 সন্তান, অর্থাৎ 2-3 অ্যাভারেজ আমাদের বাবা কাকাদের প্রজন্মের। আর আমাদের জেনারেশনের যে বন্ধুদের দেখছি বিয়ে হচ্ছে, তারা খুব জোর হলে কেউ একটা সন্তান নিচ্ছেন বা কেউ নিচ্ছেন না। অর্থাৎ ওই 7-8 থেকে 2-3 থেকে 1-0 বা 1। তাহলে আমাদের এক পুরুষ আগে 6-7টা সন্তান নেওয়া হতো। কিন্তু বিহারের আপনি যদি ফার্টিলিটি রেট দেখেন, আজকের দিনেও বিহারে আজকে আমাদের জেনারেশনও 3-4-5টা সন্তান নিচ্ছে। তাহলে সবচেয়ে আগে 6-7টা সন্তানের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি হওয়ার থাকতো, সেটা তো সবার আগে বিহারে হওয়ার কথা ছিল। কিন্তু বিহারে সন্তান সন্ততি নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো না কেন? কারণ চাষ করা হয়ে গেছে এবং তারা জানতেন সেই জমি তারা জিতবেন। তো এই যে অবস্থা হলো, মানুষ মারা গেল, 7-8 বার করে নোটিশ দেওয়ার জন্য বহু পরিযায়ী শ্রমিক হাজির হতে পারলেন না, নাম বেরিয়ে যাওয়ার পরে আজকে ফাইনাল তালিকা বেরোনোর 4 দিনের মাথায় যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয়, একবার ভেবে দেখুন যে 1.5 কোটি মানুষ আপনারা লাইনে দাঁড়িয়েছেন, ইনক্লুডিং আমি, আমার পরিবার, বাই চান্স যদি 4 দিন আগে দেখি আমার নামটা তালিকায় বেরোয়নি, আমি কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবো না। আমার কাছে সময় সুযোগ কোনোটাই থাকবে না। আসলে জয়ন্ত নারায়ণ বাবুরা প্রথম দিকে সমর্থন করেছিলেন, তিলোত্তমাদিরা প্রথম দিকে এটা সমর্থন করেছিলেন, তার একটা কারণ আছে। কারণ তারা শুভেন্দু অধিকারীর এই তথ্যে বিশ্বাস করেছিলেন যে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ দেবো। কিন্তু জয়ন্তবাবু আর তিলোত্তমাদিরা তারা বুদ্ধিজীবী মানুষ, তাদের বোঝা উচিত ছিল যে যাদের হিসাব 200-র কথা বলে 77, 35-এর কথা বলে 12 হয়, তাদের 1.5 কোটির হিসাবটা ওরকমই ভুয়ো হবে। তো সেটা আজকের দিনে কিন্তু প্রমাণ হয়ে গেছে স্পষ্টভাবে, বাংলার মানুষ সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। আসলে এই পলিসিটা করার কারণ কি? কারণ বিজেপি বাংলা জিততে চায় যেন তেন প্রকারেণ। এখন আপনি বলবেন সব রাজনৈতিক দলই তো জিততে চায়, কিন্তু তৃণমূলও 2011-র আগে বাংলা জয়ের চেষ্টা করেছিল, বিজেপিও আজকে বাংলা জয়ের চেষ্টা করছে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে, একটা হচ্ছে ভালোবাসার, একটা হচ্ছে জেদ। নরেন্দ্র মোদী আর অমিত শাহের কাছে বাংলা হচ্ছে একটা ইগো, বেঙ্গল ইজ দ্য লাস্ট ওয়াল, যেটা তারা সমস্ত রাজ্য জিতে গেছেন, কেজরিওয়াল থেকে অখিলেশ, তেজস্বী থেকে শুরু করে প্রত্যেককে পরাজিত করেছেন। কিন্তু শেষ দেওয়াল তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, ইয়ে দিওয়ার টুটতি কেউ নেই, ইয়ে কौन सा सीमेंट से बना हुआ है। তো এই যে শেষ দেওয়াল তারা ভাঙতে পারছেন না, সেই কারণে তাদের এই চেষ্টা, এবং সেই চেষ্টার মূলে হচ্ছে তাদের ইগো। অর্থাৎ দুরকম প্রেমিক দেখবেন দেখা যায়। এক প্রেমিক একজন তার বান্ধবীকে পছন্দ, তাকে বললো আমি তোমায় ভালোবাসি, মেয়েটা বললো আমি তোমায় ভালোবাসি না, কিছু মনে করো না, আমি অন্য একজনকে ভালোবাসি। সেই ছেলেটা সেই সম্পর্ক থেকে সরে এলো বা সেইখান থেকে সরে এলো, কিন্তু নিজের মনে মনে বাড়িতে বসে ভগবানের কাছে প্রার্থনা করলো, ভগবান ও যেখানেই থাকুক যেন সুখী থাকে। আর আরেক প্রকারের প্রেমিক হয়, একজনকে প্রপোজাল দিল, সে না বলে দিল, সাথে সাথে বাড়ি যাওয়ার বদলে সে মানে আপনার দোকানে গিয়ে অ্যাসিড কিনে আনলো মেয়েটার মুখে ছুঁড়ে মারবে বলে। অর্থাৎ তুই আমার হোসনি, তোকে আমি কারোর হতে দেবো না। এই দ্বিতীয় প্রকারের প্রেমিক হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা বাংলাকে ভালোবাসা দিয়ে জয় করতে চায়নি, জেদ দিয়ে জয় করতে চেয়েছে। তাই যখন যখন বাংলার সমর্থন তারা পায়নি, কখনো টাকা আটকে রেখে শাস্তি দিয়েছে, কখনো বন্যার অর্থ সাহায্য না করে শাস্তি দিয়েছে, কখনো বাংলা ভাগ করে দেওয়ার হুমকি দিয়ে শাস্তি দিয়েছে। একের পর এক জিনিস করে বাংলাকে তারা ক্রমাগত শাস্তি দেওয়ার চেষ্টা করে গেছে। এবং আমি আপনাদেরকে বলছি, এই শাস্তির মধ্যেই আরেকটা লং টার্মের পার্ট হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাস। আজকে দিল্লিতে বিজেপি জেতার পরই দেখা গেল যে দিল্লির বাঙালি এলাকাতে মাছের দোকান ভেঙে দেওয়ার জন্য বিজেপির কিছু গুন্ডা চলে এলো। মাছলি খানা মতলব অ্যালাউ নেই কর সকতে হাম। বিহারে কদিন আগে ঘোষণা হলো প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না। আরে প্রকাশ্যে মাংস বিক্রি করতে ওই এলাকার মানুষের প্রবলেম না হলে আপনাদের বলার কি আছে? আমাদের এখানে প্রকাশ্যে খাসির দোকান, মুরগির দোকান নেই, বিক্রি হয় না। আর এই জায়গা থেকে শুরু করে গুজরাট, আপনারা যদি পেছন দিকে চলে যান, পরেশ রাওয়ালের সেই বক্তব্য গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির নেতা, যে अगर आप कांग्रेस को वोट देंगे तो आप देखेंगे आपके घर के बाहर कोई बंगाली मछली कुकिंग कर रहा है। অর্থাৎ কংগ্রেসকে যেন ভোট না দেন এটা বলে ভয় দেখানো হচ্ছে যে অন্য দলকে ভোট দিলে তোমার বাড়ির পাশে বাঙালি মাছ রান্না করবে। অর্থাৎ বাঙালির প্রতি তাদের ঘৃণা বা হেট্রেড এতটাই। আজকে এই ইলেকশন কমিশন বিজেপির নির্দেশ মতো বাংলায় যে মাইক্রো অবজারভার পাঠাচ্ছে, এটা কিন্তু প্রথম নয়। এরা যদি কোনোভাবে মাটি শক্তিশালী করতে পারে, প্রত্যেক বাঙালির রান্নাঘরে মাইক্রো অবজারভার পাঠাবে আপনার কড়াইতে কি চড়ছে সেটা দেখার জন্য। এবং আমি আপনাদেরকে বলি, এই যে একটা কথা আমাদের এখানে জয়ন্তদা বলেছেন, জয়ন্তদা বক্তব্যের মধ্যে বললেন বাংলা একটা আজব রাজ্য, এখানে যার যে কাজ সে সেটা করে না। আমি জয়ন্তদাকে বলছি ভারতবর্ষ এক আজব রাজ্য, যার যে কাজ করা সে সেটা করে না। দেশের নেতারা পুজো করছেন, যার পুজো করার কথা সে দেশ চালাচ্ছে, যার আম্পায়ার হওয়ার কথা ছিল সে স্বয়ং প্লেয়ার হয়ে খেলতে নেমে গেছে, বিচারক কোর্ট ছেড়ে দিয়ে এমপির ইলেকশনে দাঁড়াচ্ছেন, উকিলরা মামলা ছেড়ে সারাদিন রাজনৈতিক বিশ্লেষণ করছেন। আমাদের দেশেও তো যার যা কাজ করা সে সেটা করছেন না। কি করা যাবে বলুন তো?
আমি আপনাদের এই কথাটাই বলছি যে বর্তমানে ভারতীয় জনতা পার্টি এসআইআরের মাধ্যমে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে যাওয়া মাত্র থরহরিকম্প ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশনের দফতর, তার কারণটা কি? তিনি বাঙালির অধিকারটা ছিনিয়ে আনার জন্য গেছিলেন। বাঙালির অধিকার কারা? আমাদের কি দোষ আমাদের যাদের লাইনে দাঁড়াতে হলো? যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল। জয়ন্তনারায়ণ বাবুরা খালি বলেন অন্য কোনো রাজ্যে তো হচ্ছে না, তাহলে বাংলায় কেন হচ্ছে? জয়ন্তবাবুদের মতো মানুষ যারা এতটা বুদ্ধিজীবী, আমার এক্সপেকটেশন তারা এটা বুঝবেন যে বিজেপির অন্য কোনো রাজ্য দখল করার টার্গেট 26-এ নেই। কারণ বাকি যে কটা রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে অর্ধেক রাজ্য বিজেপি জিতে বসে আছে, আর বাকি রাজ্যগুলোতে বিজেপি কম্পিটিটারই নয়, বিজেপি তৃতীয় শক্তি। তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতা দখল করবে, কেরালায় বিজেপি ক্ষমতা দখল করবে, তা তো নয়। পশ্চিমবাংলার মাটিতে বিজেপির কাছে শেষ দেওয়াল। তাই বিহারও যে ছিল বিজেপির কাছে ওটা ট্রায়াল ছিল বাংলার আসল লড়াইয়ে ঝাঁপানোর জন্য। তাই যত ঝামেলা যত অশান্তি আপনারা বাংলার মাটিতে দেখতে পাচ্ছেন, সবচেয়ে বেশি প্রাণহানিই বাংলার মাটিতে দেখতে পাচ্ছেন। আজকে যে 1.5 কোটি লোক লাইনে দাঁড়ালেন, আপনাদের তো লাইনে দাঁড়ানোর কথা ছিল না। এবং এই যে লাইনে দাঁড়ালেন, লাইনে দাঁড়ানোর আগে বা পরে কোথাও গিয়ে ওই রোহিঙ্গা বা বাংলাদেশিদের খোঁজ কি কেউ পেয়েছেন? আমি কিন্তু পাইনি, কেউ পাননি। কিন্তু তারপরেও এই গোটা ব্যাপারটাকে জাস্টিফাই করার চেষ্টা চলছে। আমি আপনাদের শুধু এই কথাটা বলি, পশ্চিমবাংলার মাটিতে এই সমস্ত চেষ্টার পরেও 2021, 2024 আপনারা দেখেছেন, 2026ও আপনারা দেখবেন। এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে যারা এই 1.5 কোটি মানুষ যারা লাইনে দাঁড়িয়েছেন, এই 1.5 কোটির সঙ্গে আপনি প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের অ্যাড করুন, এই প্রত্যেকটা মানুষ কিন্তু আবার লাইনে দাঁড়াবেন বুথের বাইরে। এবং সেই বুথের বাইরে যারা লাইনে দাঁড়াবেন তারা কিন্তু এই অসম্মানের জবাবটা দেবেন। আজকে জয়ন্তবাবু বললেন একটা সুন্দর কথা যে কিছু বিশিষ্ট মানুষদের ডাকা হয়েছে, সেটা নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমি মনে করি সাধারণ মানুষ দাঁড়ালে তারাও দাঁড়াবেন। আমরা এটা বলছি না বিশিষ্ট মানুষরা কেন লাইনে দাঁড়াচ্ছেন, আমরা বলছি কোন ধরনের বিশিষ্ট মানুষরা লাইনে দাঁড়াচ্ছেন সেটা দেখেই বুঝতে পারা যায় বিজেপির ইন্টেনশন। যে অমর্ত্য সেন ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছেন, তার মাটির ওপর তার অধিকারটাই আমি অস্বীকার করা মানে ভারতবর্ষ সেই নোবেলটাকে অস্বীকার করছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতিকে এসআইআরে ডাকা মানে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মাটিকে প্রথম স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা এবং তার সঙ্গে গোটা বাঙালি জাতিকে, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে অসম্মান করা। এটার মানে এটা নয় ওরা কেন দাঁড়াবেন, ওরা বিশিষ্ট যোগ না, কেউ বিশিষ্ট নয়। কিন্তু এদেরকে ডাকতে পারলে তাহলে সাধারণ বাঙালি কোন ক্ষেতের মূল্য বিজেপির কাছে, এটাই বোঝানোর চেষ্টা আমার বক্তব্যের মাধ্যমে আমি করার চেষ্টা করলাম। এবার দেখুন, সুমনদা দুবার বেল বাজিয়ে দিয়েছেন। আমি একটা কবিতা বলে শেষ করছি এবং এই কবিতাটা ছোটোবেলা আমরা হাট্টিমা টিম টিম পড়েছি। তো এখন কল্পনা করুন সেই হাট্টিমা টিম টিম তারা বড় হয়ে গেছে, তাদের রোল চেঞ্জ হয়ে গেছে। হাট্টিমা টিম টিম এখন ডেইলি করে জিম, এখন বদলে যাওয়া দিনে তাদের কেউ নিয়েছে কিনে। জ্ঞানেশ এবং টিম তাদের মালিক হলেন কিম, তাদের প্রসেস ঘোড়ার ডিম, ভাবে সবাই ছোটা ভীম। হাট্টিমাদের লক্ষ্য বদল, ডিম পারে না মাঠে, সেই মাঠেতে লম্বা লাইন, মাথার চাঁদি ফাটে। মাথায় তাদের শিংটা ভ্যানিশ, বসেছে অ্যান্টেনা, মাথায় তাদের শিংটা ভ্যানিশ, বসেছে অ্যান্টেনা। দিল্লি থেকে রিমোট টিপে অর্ডার লেনা দেনা। হাট্টিমাদের দায়িত্ব আজ নাম বাতিলের হ্যাপা, সাদা দাড়ি মালিক তাদের বাংলা দেখেই খ্যাপা। যেই বাঙালি ব্রিটিশ খেদায় শত্রু ওদের তারা, মালিক জানে খেপলে এরা করবে ভারত ছাড়া। হাট্টিমাদের ছোট্ট মালিক, কাঁথিতে তার বাড়ি, ব্রেকফাস্টে বাঙালি খান, লাঞ্চে কয়েক হাঁড়ি। তাই তো আরেক অন্য মাঠে গেলেন মাটির মানুষ, তাই না দেখে চুপসে গেল দুই মালিকের ফানুস। কালো পোশাক পরতে দেখে মালিকদ্বয়ের চাপ, হাট্টিমাদের ভাট্টি জলে ভীষণ রকম তাপ। হাট্টিমাদের মালিক হবে ভীষণ রকম জব্দ, সুদূর থেকে আসছে ভেসে হাওয়াই চটির শব্দ। জয় বাংলা। অনেক ধন্যবাদ দেবাংশু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।